ইকরার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে তারই প্রজেক্টের কাজ শেষ হলে পিঠার ব্যবসা শুরু করবে। বেশি খেতে চাইলে দেখা যাবে বদহজম হবে। নীলার 5 রাত যাবৎ ভালো করে ঘুমায়নি, শুধুমাত্র এই প্রজেক্টের কাজ ভালোভাবে করার জন্য। আসলে এই প্রজেক্টের কাজ অনেকেই গ্রুপ হিসেবে করছে, কম হলেও দুজন গ্রুপ হিসেবে করেছে। অর্থাৎ একজন ফ্রেন্ড আরেকজনের সাহায্য করে, একজনের প্রজেক্ট শেষ করছে, তো আবার যার প্রজেক্ট শেষ হচ্ছে সেইজন আরেকজনের সাহায্য করছে। কিন্তু যেহেতু নীলা নতুন এসেছে, তার তেমন কারোর সাথে ভালো কোনো বন্ডিং এখনও তৈরি হয়নি, সেজন্য তার কাজ তাকে একাই করতে হচ্ছে। অবশ্য ইকরা তাকে তারপরও সাহায্য করছে, কিন্তু যেহেতু ইকরার এই বিষয় নিয়ে নেই, তাই এ বিষয়ে সম্পর্কে ইকরার তেমন ধারণা নেই। নীলা ইকরাকে যা বলছে, ইকরা কেবল তা করে সাহায্য করছে। শীতের কনকনে রাতে ডেস্কে বসে প্রজেক্টের কাজে আচ্ছন্ন নীলা। তার ভালোই লাগে নিজেকে কাজের মাঝে ডুবিয়ে রাখতে, এতে করে অতীতের কোনো বাতাস তাকে ছুঁয়ে যেতে পারে না। অতীতের কথা মনে পড়লেই তার দুঃখ পাবার বদলে হাসি পায় নিজের বোকামি দেখে। এখন অবশ্য সবাই তাকে হার্টলেস, স্বার্থপর ভাবে, কিন্তু এতে তার আসে যায় না। যেভাবে থাকলে নিজেকে সুখী রাখা যাবে সেভাবেই মানুষের থাকা উচিত। এই দুনিয়া তো ক্ষণিকের, কে কখন মৃত্যুবরণ করবে তা কেউ জানে না। তাহলে এই অনিশ্চয়তার জীবনে নিজেকে কষ্ট দেবার কোনো মানেই নেই, তাও আবার অন্য কারো কারণে। আবার অন্যকে কষ্ট দিয়ে নিজের কখনো সুখে থাকা যায় না। সব থেকে ভালো হয় কাউকে পরোয়া না করে নিজের খুশির পিছনে ছোটা। অবশ্য পৃথিবীর মানুষকে পরোয়া না করলে খুশির পেছনে দৌড়াতে হয় না, বরং খুশি নিজে সে গ্রাস করে। ইকরা নিজের রুমে বসে বাংলাদেশি স্কুল ফ্রেন্ডের সাথে গ্রুপে কথা বলছে। সে উৎসাহিত হয়ে বলল, আমি আমার বান্ধবীর সাথে প্যারিসে চিতই পিঠার বিজনেস দেব। তার এই কথাটি বলতে দেরি হলো না, সাথে সাথেই তার বান্ধবীরা অট্ট হাসিতে ফেটে পড়ল। এতে অবশ্য ইকরা অনেকটা অপমানিত বোধ করলো। এখানে হাসির কি আছে, সেই লজিকটা সেই ঠিক বুঝতে পারল না। তার এক বান্ধবী হাসতে হাসতে বলল, শুধু শুধু চিতই পিঠার ব্যবসা করে কেমনে নিজের প্র্যাকটিস নষ্ট করবে? এত ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিস, কফি শপে জব নিবি, সেটাতে এক ধরনের অ্যাটিটিউড থাকে, অথবা লাইব্রেরিতে কিংবা কোনো সুপার মার্কেটে জব নিবি। শুধু শুধু রাস্তায় দাঁড়িয়ে কেন পিঠা বিক্রি করতে যাবি? এসব লো মেন্টালিটি কোথা থেকে আসে? ইকরার অন্যান্য বান্ধবীরা সায় দিল এই মেয়েটির কথাই। ইকরা তেলে বেগুনে জ্বলে উঠল। সে রুষ্টস্বরে প্রতিবাদ জানালো, লো মেন্টালিটি আমার না, বরং তোদের। কোনো কাজ ছোট নয়, সকল কাজের নিজস্ব মর্যাদা আছে। বাবার টাকার ফুটানি করার থেকে অনেক ভালো নিজে ইনকাম করা। আর ইনকাম যদি হয় হালালভাবে, তাহলে তো কোনো কথাই নেই। তাই দয়া করে এসব চিপ অ্যান্ড লেম এক্সকিউজযুক্ত কথা আমার সাথে বলবি না। রাখছি। বলেই ইকরা মুখের ওপর ফোনটা কেটে দিল। তার রাগে গা চলে যাচ্ছে। সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নীলার রুমে চলে গেল। নীলাকে সম্পূর্ণ ঘটনা বলে হয়তো তার মন একটু শান্তি পাবে। নীলা তখনও কাজে মগ্ন ছিল। এমন সময় ইকরা নীলার রুমে প্রবেশ করে ধপ করে বিছানায় বসে পড়ল এবং একটু আগে যা হয়েছে সম্পূর্ণ ঘটনা খুলে পড়ল। নীলার হাত কাজে ব্যস্ত থাকলেও কান খাড়া ছিল ইকরার কথা শোনার জন্য। শুনেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল এবং বলতে শুরু করলো, মানুষের কথায় কান দিলে সবসময় পিছিয়ে থাকতে হবে। এখন তুই কি চাস আজীবন পিছিয়ে থেকে বাবা মায়ের ঘাড়ে বসে বসে খেতে? তারপর আবার বাবা মা নিজের ঘাড় থেকে নামিয়ে আরেকজনের ঘাড়ে চড়িয়ে দেবে, যাকে আবার স্বামী হিসেবে পরিচিত হবে, এবং সেই স্বামীর ঘাড়ে বসে বসে খেতেও কি খুব ভালো লাগবে? নিজের কোনো যোগ্যতা থাকবে না, নিজের কোনো ইনকাম থাকবে না, নিজের কোনো ইচ্ছে থাকবে না, নিজের কোনো মর্যাদা থাকবে না। এমন জীবন রাখার থেকে মরে যাওয়া অনেক ভালো নয় কি? একটা কথা মাথায় রাখবি, বাংলাদেশের মানুষের আসল সমস্যা হলো তারা মানুষ হবার আগে বাঙালি হয়ে যায়। এক বাঙালি আর এক বাঙালিকে দমিয়ে রাখে। কিন্তু যদি তারা বাঙালি না হয়ে প্রকৃত মানুষ হতে পারে, তাহলে আরেকজনকে সহায়তা করে। তাই তো সব মানুষের কথায় কান দিবি না এবং ভেঙে পড়বি না। আমি আছি তো, তাই না? ইকরা এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে নীলার কথা শুনছিল। নীলার বলা শেষ কথা শুনে তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বিছানা ছেড়ে উঠে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরল এবং নীলার গালে চুমু খেল। নীলা শব্দ করে হেসে উঠল। ইকরা জিজ্ঞেস করল,
কাল তো তোদের ডিপার্টমেন্টের সবার অফ, তাই না? নীলা মাথা ঝাঁকিয়ে নিজের কাজ করতে করতে জবাব দিল। হ্যাঁ, কারণ কালকের পরের দিন প্রজেক্ট নিয়ে দেখাতে হবে। সেই দিন যার প্রজেক্ট বেস্ট হবে তাকে সিলেক্ট করা হবে, এজন্য কালকে আমাদের অফ। তোর একা একা যেতে হবে। ইকরা হেসে বলল। সমস্যা নেই, আমি একা একা যেতে পারবো। তারপর ইকরা নীলাকে কিছুক্ষণ প্রজেক্টের কাজে সাহায্য করে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে। নীলা কার্ডবোর্ডের বক্স বানাচ্ছে। বক্সের ভেতরে বাইরে থাকবে পুরনো ছবি, হাতে লেখানো, কাপড়ের টুকরো, ম্যাপের অংশ, শুকনো ফুল। প্রজেক্টের নাম মেমোরি প্রজেক্ট, কিন্তু এখানে মেন পয়েন্ট হচ্ছে কার লেখা হাতের নোট সব থেকে বেশি ইউনিক এবং শ্রেষ্ঠ হবে এবং শুকনো ফুল সব থেকে সস্তা হবে, সেই এই প্রজেক্টে জিতবে। নীলা যার সব থেকে প্রিয় জবা ফুল ব্যবহার করেছে। বাংলাদেশ থেকে আসার সময় বাড়ির গাছ থেকে অনেকগুলো জবা ফুল ছিঁড়ে এনেছিল, সেগুলো ডায়েরির ভাঁজে রেখে দিয়েছিল। সেই শুকনো ফুল ব্যবহার করেছে। আজ ইউনিভার্সিটির সেরা প্রজেক্ট সিলেক্ট করার দিন। সবাই নিজেদের মতো প্রজেক্ট বানিয়ে নিয়ে এসেছে। লিসা খুব দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেছে এই প্রজেক্টের জন্য। প্রফেসর এসে ক্লাসরুমে একে একে সবার প্রজেক্ট দেখতে লাগলেন এবং প্রজেক্টে মার্ক দিতে লাগলেন। সবাই এক জায়গায় ভুল করেছে, সেটা হলো সবাই দামি ফুল ব্যবহার করেছে, কিন্তু প্রজেক্টের শর্ত ছিল কম দামি ফুল ব্যবহার করার, এবং সব থেকে বেশি দামি ফুল ব্যবহার করেছে লিসা। তার জন্য সে প্রজেক্টে 0 মার্ক পেয়েছে। এতেই যেন তার অহংকার দমন হলো। সে ভীষণ রকম চেতে গেল এই প্রফেসরের উপর এবং অপেক্ষা করতে লাগলো এটা দেখার জন্য যে কে হাইস্ট মার্ক পায়। প্রফেসর যখন নীলার প্রজেক্ট দেখতে লাগলো তখন হিবিস্কাস ফুল দেখে বেশ অবাক হলো, কারণ এই ফুলটির দাম খুবই কম আর প্রজেক্টে নীলা খুব সুন্দরভাবে গুছিয়েছে। স্বরূপ নীলা প্রথম হলো এই প্রজেক্টে, একটি ছেলে দ্বিতীয় হলো এবং একটি মেয়ে তৃতীয় হলো। এভাবেই প্রজেক্টের বিজয়ী ঘোষণা করা হলো নীলাকে। সবাই নীলার জন্য করতালি বাজালো, কেবল লিসা বাদে। সেই শুধু এই মেয়েটির উন্নতি দেখে চটে যাচ্ছে। নিজের কাজ শেষ করে প্রফেসর ক্লাসরুম থেকে বের হয়ে পড়ল। এখন সবাই যার যার প্রজেক্ট নিয়ে বাড়ি ফিরে যাবে। কালকে প্রাইজ দেওয়ার সময় আবার প্রজেক্ট আনতে হবে সবার বলতে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে যারা, তাদের প্রিন্সিপাল নিজ চোখে প্রজেক্টটি দেখে তারপর শুধু প্রাইজ দিবে। নীলা যেই না নিজের প্রজেক্ট নিয়ে ক্লাসরুম থেকে বের হতে নেবে অমনি লিসা নিজের এক ফ্রেন্ডকে নীলার উপর বেশ জোরে সরে ধাক্কা দিল। ফলস্বরূপ নীলার হাত থেকে প্রজেক্ট মাটিতে পড়ে ভেঙে গেল। সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখতে লাগলো। কারোরই অজানা নয় যে লিসা এটা ইচ্ছে করে করেছে। নীলা ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল। 1 সপ্তাহ যাবৎ তার রাত জেগে করা প্রজেক্ট এক নিমেষে ভেঙে গেল। কালকে তো এই প্রজেক্ট না আনতে পারলে সে প্রাইজ পাবে না, আর না পাবে ফুল স্কলারশিপ। সব থেকে বড় কথা হলো তার পরিশ্রম বৃথা গেল। এই প্রজেক্টটি সে একটা সপ্তাহ ধরে বানিয়েছিল, সেই প্রজেক্টটি কি করে সে এক রাতে বানাবে? লিসা ইনোসেন্ট ভাবে নীলের কাছে গিয়ে বলল, আসলে এটা ভুলবশত হয়ে গিয়েছে। কথাগুলো বলেই গটগট করে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। ক্লাসরুমের বাকি সদস্যরা নীলাকে এসে সান্ত্বনা দিল এবং নীলাকে বলল প্রফেসরের সাথে কথা বলে যেন ম্যানেজ করতে পারে। নীলা আর দেরি না করে নিজেকে সামলিয়ে প্রফেসরের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। করিডোর দিয়ে হাঁটতে লাগলো এবং দেখলো সেই প্রফেসর তার ইকোনমিক প্রফেসর মিহালের সাথে কথা বলছে। নিজের অজান্তেই নীলা বলে উঠল, তাহলে উনি 1 সপ্তাহ পর ফিরলো? হ্যাঁ, মিহাল তার ট্রেনিংয়ের জন্য এই 1 সপ্তাহ ইউনিভার্সিটিতে ছিল না, আউট অফ সিটি ছিল। গত রাতে ফিরেছে এবং আজকে ইউনিভার্সিটিতে চলে এসেছে। অবশ্য সে নিজের লোক দিয়ে ঠিকই খবর রেখেছিল নীলার। মিহাল নীলাকে একদিকে আসতে দেখে থমকে গেল। আজ কতদিন পর মেয়েটিকে দেখছে সে। অশান্ত মন নিমিষেই শান্ত হলো। নীলা তাদের দিকে এসে সেই প্রফেসরকে ডাক দিল। দুজনেই এবার নীলার দিকে তাকালো। মিহাল অবশ্য নীলাকে দেখে বেশ অবাক হলো, কারণ সবসময় মেয়েটির চেহারায় তেজ স্পষ্ট থাকে, কিন্তু আজ চেহারায় কেমন জানি বিষণ্ণতা ছেয়ে আছে। মিহালের মন বলছে কিছু একটা হয়েছে তার নীলাঞ্জনার সাথে। এই ইউনিভার্সিটিতে তার নীলাঞ্জনার সাথে যদি কিছু হয়ে থাকে, তার পিছনে একমাত্র ব্যক্তি থাকলে সেটি হবে লিসা। মিহান মনে মনে বলল, নীলাঞ্জনা,
যদি তোমার মনের বিষণ্ণতার পেছনে লিজার হাত থাকে, তাহলে সেই হাত কেটে ফেলতে আমি মিহাল খান দ্বিতীয়বার ভাববো না। নীলা তার এই প্রফেসরকে সমস্ত ঘটনা খুলে বলল। প্রফেসর নিজেও দুঃখ প্রকাশ করলো, তো বলল এটা রুলস নেই। যদি সে কালকে আবার প্রজেক্ট নিয়ে আসতে পারে তবে সে প্রাইজ পাবে, নয়তো তার নাম কেটে দেওয়া হবে। এক রাতের ভেতর এক সপ্তাহে করা প্রজেক্ট সে কি করে করবে? নীলা মন ক্ষুণ্ণ হলো, চোখটা অশ্রুতে ভরে গেল। সেই সচরাচর কান্না করার মেয়ে না, কিন্তু এই প্রজেক্টের পেছনে সে অনেক শ্রম দিয়েছিল। তারপর কাল রাতে হয়েছে তার পিরিয়ড, পেট ব্যথার যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। এমন সময় এমনিতেই মেয়েদের মুড সুইং থাকে। এখন যদি এমন কোনো ঘটনা ঘটে যায় তাহলে অবশ্যই কান্না পাবে। নীলার হয়েছে সেই দশা। এখন তার ভীষণ কান্না পাচ্ছে। যদি ভুলবশত কেউ তার সাথে একটু একটু এখন ভালো ব্যবহার করে অথবা তার মনের কথা জানতে চায়, তাহলে সে এক্ষুনি কান্না করে দেবে। সেই প্রফেসরটি চলে যেতেই মিহাল নীলের কাছে এসে শান্ত কণ্ঠে বলল, তুমি ঠিক আছো তো? আমি জানি তুমি অনেক শ্রম দিয়েছিলে, কিন্তু বিষয়টা হলো কি করে? আমার জানা মতে তুমি এতটা কেয়ারলেস না। তাহলে তোমার শ্রম বৃথা গেল কি করে? নীলা মিহালের এমন নরম স্বর শুনে ফুপিয়ে উঠল। এমনিতে মেয়েটির কান্না পাচ্ছিল, তারপর কেউ যদি এসে তার সাথে নরম স্বরে কথা বলে তাহলে সে কি করে নিজেকে সামলিয়ে রাখবে? নীলাকে এভাবে কান্না করতে দেখে মিহালের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গুড়িয়ে গেল। মনে হলো কেউ তার বক্ষস্থলে হাতুড়ি দিয়ে অনেক জোরে জোরে আঘাত করছে। নীলার কান্না তার সহ্যই হচ্ছে না। সে নীলাকে সান্ত্বনা দেওয়ার জন্য নরম সুরে বলতে লাগলো, হ্যাঁ মেয়ে, কাঁদছো কেন? তুমি না খুব স্ট্রং গার্ল। তোমার তো অন্যকে কাঁদানোর কথা, তাহলে তুমি নিজে কেন কাঁদছো? বলো কে করেছে? কেউ কি কিছু বলেছে? আমাকে বলো, আমি সবকিছু সামলিয়ে নেব। নীলা কান্না করতে করতে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। শুনেই মিহালের চোল শক্ত হয়ে গেল। সে হাতটা মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেল। কেউ তার নীলাঞ্জনাকে কষ্ট দিবে এটা সে বরদাস্ত করবে না। লিসাকে সে তার প্রাপ্য শাস্তি দিবে, কিন্তু এর আগে তার নীলাঞ্জনাকে সামলাতে হবে। সে নীলার উদ্দেশ্যে বলল, ভেঙে পড়লে কি চলবে? আবার প্রজেক্ট বানাও। এবার আমি তোমাকে সাহায্য করব। প্লিজ, তবুও কেতো না তুমি নীলাঞ্জনা। নীলা অশ্রুসিক্ত নয়নে মিহালের দিকে তাকিয়ে বলল, বললেই হলো নাকি? যে প্রজেক্ট আমি এক সপ্তাহ পরিশ্রম করে বানিয়েছি, খাওয়া ঘুম সবকিছু ভুলে গিয়ে বানিয়েছিলাম, সেই প্রজেক্ট এক রাতে বানানো সম্ভব না, আমি পারবো না। মিহাল বুঝলো মেয়েটির পরিস্থিতি, আর মেয়েটা যে কিছুটা ভেঙে পড়েছে সেটিও আন্দাজ করতে পারল। কিন্তু নীলাকে তার তেজি রূপেই মানায়। এই নীলাকে ভেঙে পড়তে দেওয়া যাবে না। সে আশ্বস্ত বাণীতে বলল, শ্শ্, একদম কান্নাকাটি করবে না। আমি চলে এসেছি, এখন আমি সব সামলে নেব। একদম ভেঙে পড়ে অন্যদেরকে সুযোগ দেবে না। আমি কথা দিচ্ছি, কালকে তুমি এই প্রজেক্টে জিতবে। শুধু আমাকে এই প্রজেক্ট কি কি ব্যবহার করেছো তা বলে সাহায্য করো। নীলার কান্না অনেকটাই কমে এসেছে। সে হিচকি তুলতে তুলতে সমস্ত প্রজেক্টে কি কি ব্যবহার করেছে সব কিছু খুলে বলল। মিহাল পকেট থেকে একটি ছোট ছোট পেড বের করে নোট করে নিল যেন কোনো রকম ভুল না হয়। তারপর নীলাকে জিজ্ঞেস করলো, এই প্রজেক্টের কোনো ছবি আছে তোমার কাছে? নীলা মাথা উপর নিচে নাড়িয়ে হেসূচক জবাব দিল। মিহাল স্মিত হেসে বলল, আমার নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ছবিগুলো পাঠিয়ে দাও। নীলা নিজের ফোন বের করে মিহালের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিল এবং একটি একটি করে ছবি পাঠিয়ে দিল। সে যখন এই প্রজেক্টটির কাজ শুরু করেছিল তখন থেকেই একটি করে ছবি তুলে রাখত। এর জন্য প্রজেক্টের অনেকগুলো ছবি তার কাছে আছে। অবশ্য এতে মিহালের অনেক সুবিধা হলো। মিহাল ছবিগুলো নিয়ে বলল, এখন সোজা নিজের বাড়ি চলে যাও এবং ভুলেও কান্নাকাটি করবে না, নয়তো খবর আছে। আমাকে বিশ্বাস করো। নীলা এবার মাথা ডান দিক বাম দিক নাড়িয়ে ইশারায় সুযোগ ভাবে বোঝালো যে সে বিশ্বাস করে না। মিহাল ঠোঁট কামড়ে হাসলো এবং বলল, গুড। বিশ্বাস করা ইজ নট গুড হ্যাবিট। আমি নিজেকেও নিজে বিশ্বাস করি না, তাই আমাকে বিশ্বাস করার দরকার নেই। কিন্তু আমার পড়া যেভাবে মাথায় রাখো, আমার বলা এই কথাটিও মাথায় রাখবে যে আমি সব সামলে নেব। এখন সোজা নিজের বাসস্থানে ফিরে যাও এবং যাবার আগে যেখানে থাকো সেখানকার ঠিকানা বলে যাও। নীলা তাই করলো এবং ইউনিভার্সিটি থেকে চলে এলো। নীলা যেতে মিহাল মনে মনে বলল, লিজার এমন ব্যবস্থা করব
যে দ্বিতীয়বার কারোর সাথে পাঙ্গা নেওয়ার কথা মনে করতেই 1 সপ্তাহে জ্বরে ভুগবে। আমার নীলাঞ্জনাকে যে কষ্ট দেবে তার বেঁচে থাকা আমি হারাম করে ছাড়বো। নীলাকে আবার ইউনিভার্সিটির গেট দিয়ে আসতে দেখে মিহাল অবাক হয়ে গেল। সে মাঠের মাঝখানে দাঁড়িয়ে অনলাইনে প্রজেক্ট বানানোর জিনিস 1 ঘন্টার মধ্যে অর্ডার পাওয়ার জন্য এক্সপ্রেস ডেলিভারি কনফার্ম করছিল। এমন সময়ে ইউনিভার্সিটির মেইন গেটের দিকে তাকাতেই দেখল নীলা খুব দ্রুত পায়ে ভেতরে আসছে, হাতে একটি ক্যান। মিহালের মস্তিষ্ক জানান দিচ্ছে যে তার নীলাঞ্জনা কিছু একটা করবে। আর এখন সে নীলার চেহারার কোমলতা এবং কান্নার ছিটে ফোটাও দেখছে না, বরং সে আগের নাই তেজ এবং জেদ দেখছে, আর আগের চেয়ে বেশি আক্রোশ দেখছে। মস্তিষ্কে চাপ পড়তেই মিহাল লিসাকে খুঁজতে লাগলো। তার মস্তিষ্ক জানান দিচ্ছে যে খারাপ হবে তার লিসার জন্য এবং লিসার সাথেই হবে। লিসার সাথে খারাপ কিছু হবে তাও তার নীলাঞ্জনার দ্বারা, আর মিহাল তা নিজ চোখে দেখবে না তা তো হতে পারে না। এরকম কিছুক্ষণ এদিক সেদিক খুঁজতে খুঁজতে মিহাল লিসাকে বাম পাশে করিডোরে বসে আড্ডা দিতে দেখল। মূলত লিসা তার দিকেই তাকিয়েছিল। মিহাল তাকাতেই লিসার নিজের চুল ঠিক করতে লাগলো, যা দেখে মিহাল বাঁকা হেসে একা একাই বলল, আমার নীলাঞ্জনা তোমার যে সাথে চুল নষ্ট করে দিয়েছিল, সে চুল ঠিক করেও যে জায়গায় আমার নজর কাটতে পারলো না, সেই জায়গায় নকল চুল ঠিক করে কিছুই করতে পারবে না। শুধু একটা কাজ হবে, সেটাই হলো তোমার নকল চুল খুলে যাবে। আর আমার দিকে তাকিয়ে ভাব নিতে নিতে আন্দাজও করতে পারবে না কখন আমার নীলা রানী এসে তোমাকে লীলা দেখাবে। মিহাল ঠোঁট কামড়ে হেসে আবার নীলার দিকে দৃষ্টিপাত করলো। এখন নীলা কি করবে তাই সে দেখতে চায়। অন্যদিকে লিসা এবং তার সাঙ্গপাঙ্গরা তো নীলা যে আসছে তা লক্ষ্যই করেনি। নীলা একদম লিসার পিছনে এসে দাঁড়ায়, কিন্তু পেছন থেকে বার করার ব্যক্তি সে না। তাই তো ক্যান্টি খুলতে খুলতে লিসার উদ্দেশ্যে গলা খাকারি দিল। লিসা এবং তার সাঙ্গপাঙ্গরা পিছনে ফিরে তাকাতেই নীলাকে দেখতে পেয়ে কিঞ্চিত চমকালো। নীলাকে তারা মোটেও আশা করেনি। তারা তো ভেবেছিল হয়তো নীলা রুমের কোণেই বসে কান্না করছে, কিন্তু নীলাকে নিজের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে তার অবচেতন মনে সচেতন হয়ে গেল লিসার। সে কিছু বলতে নিবে তার আগেই নীলা লিসার পরনের পোশাক কিছুটা টেনে ধরে ফাঁকা করে ক্যান থেকে ইচিং পাউডার লিসার গলা দিয়ে ড্রেসের ভেতর ছিটিয়ে দিল। আবার সেখান থেকে বের করে লিসার চুল সরিয়ে ঘাট দিয়ে ইচিং পাউডার ঢেলে দিল। আশেপাশের অনেক মানুষই অবাক চোখে দেখেছিল। প্রিন্সিপালের মেয়ের দিকে চোখ তুলে কথা বলার জন্য সাহসের প্রয়োজন, আর সে জায়গায় এমন প্রতিবাদ করার জন্য তো অসঙ্গত সাহসের প্রয়োজন, যা এই মেয়ের মাঝে আছে। নীলা নিজের কাজ করে লিসার থেকে দূরে সরে দাঁড়ালো। লিসার রাগ দেখিয়ে যে না কিছু বলতে যাবে অমনি শরীরে চুলকানি অনুভব করলো। কথা বলার সময় পর্যন্ত পেল না, দাঁড়িয়ে উঠে পাগলের মতো শরীর চুলকাতে লাগলো। নীলা এবং আশেপাশের সবাই তাকে দেখে হাসছে। লিসার সেখানে দাঁড়িয়ে না থেকে দৌড় দিয়ে স্থান ত্যাগ করলো। তার পেছন পেছন তার সাঙ্গপাঙ্গরাও চলে গেল। লিসার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে নীলা হাসতে হাসতে শেষ। হাসতে হাসতে যেই না মাঠের দিকে তাকালো অমনি নিজের ইকোনমিক প্রফেসরকে দেখে থমকে গেল। মিহাল তার দিকে তাকিয়ে হাসছিল। নীলা তাকাতে দুজনের চোখাচোখি হলো। মিহাল প্রাণ খুলে হেসে নীলার চোখে চোখ রেখে তালি বাজালো। নীলাও দূর থেকে তা দেখে হেসে উঠল। মিহাল নীলাকে থামস আপ দেখালো, তারপর নীলাকে ইশারা দিয়ে চলে যেতে বলল। নীলাও আর দাঁড়ালো না। এখন তার বেশ হালকা লাগছে। এতক্ষণ মন ভার হয়েছিল, এখন সকল কষ্ট বাতাসের সাথে মিশে গিয়েছে। সে খুশি মনেই গুনগুন করতে করতে ইউনিভার্সিটি থেকে বের হয়ে এলো। মিহাল নীলার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে একা একাই বলতে লাগলো, নীলা রানীর লীলা দেখে মুগ্ধ না হয়ে পারছি না। তোমাকে ব্যবহার করে নয়, বরং তোমাকে নিজের করে ইরফানের নামক গাঁথার গাঁজাখোরের কাছ থেকে প্রতিশোধ নেব। নীলামের যা কেবল মিহাল খানের, আর মিহাল খান ওরফে পেহারেলাল কেবল তার নীলা মির্জা ওরফে নীলাঞ্জনার। মিহাল কথাগুলো বলতে বলতেই চলে গেল ফুটেজ রুমে। আজকের করা নীলার ক্রাইমের ভিডিওটাও তো তার ডিলিট করতে হবে। সে ফুটেজ রুমে গিয়ে ফুটেজ ডিলিট করতে করতে বলল, লীলা রানী, তুমি ক্রাইম করবে যত ইচ্ছে তত। তোমাকে আড়াল করতে তোমার এই দাস আছেই তো। তোমার সেনাপতি হয়ে তোমাকে প্রোটেক্ট করব, আবার তোমার ক্রাইম পার্টনার হয়ে সহযোগিতা করব তোমায়। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। মিহাল বাঁকা হেসে ফুটেজ ডিলিট করে রুম থেকে বের হয়ে পড়ল। এখন আবার বাড়ি গিয়ে তাকে প্রজেক্ট বানাতে হবে। আজকের ভেতর কাজ শেষ করতে হবে যাতে কালকে তার নীলাঞ্জনা জিতে যায়।
একজন ডাক্তারের দিন মানে অবিরাম ছুটে চলা, যেখানে সকালে স্নিগ্ধতা ছাপিয়ে ওঠে রোগীর আর্তনাদ আর হসপিটালে জরুরি বিভাগের ব্যস্ততা। দিনরাত ভুলেই নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তারা অন্যের জীবনের আলো ফেরাতে প্রতিনিয়ত গোয়েন্দার মতো রোগ নির্ণয় ও নিরাময়ে লিপ্ত থাকেন। মাঝে মাঝে চরম ক্লান্তি আর অসহায়ত্বের মুখোমুখি হয়েও